আগের ভিডিওতে আমি তোমাদের তাপ চ্যাপ্টারটা শেষ করেছিলাম। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে জেনেছিলে, তারপরে হচ্ছে শিশির কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, এইগুলো আমরা শিখেছি, মানে আগের ভিডিওতে বলেছিলাম। তার আগে তো দেখেছো অবস্থার পরিবর্তনের সময় বিভিন্ন রকম লীন তাপ সম্পর্কে জেনেছিলাম। তারপরে ক্যালোরিমিতির মূলনীতি, তাপ কাকে বলে, এইগুলো এই চ্যাপ্টারে জেনেছি। তো অনুশীলনীতে তোমাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমরা এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম নিজেরা বাড়িতে করবে। যদি বুঝতে না পারো বা কোনোটা যদি না পারো, অসুবিধা হয় বললে আমি বলে দেবো। এখানে যা যা কোশ্চেন আছে সবই তোমাদের চ্যাপ্টারের উপর বেসড, কোনো বাইরের কিছু কোশ্চেন নেই। দু তিনটে অঙ্ক আছে, সেই দু তিনটে অঙ্ক আমি তোমাদেরকে এখানে করে বলে দিচ্ছি, কারণ অঙ্কগুলো তোমাদের হয়তো প্রবলেম হতে পারে। যদিও যা যা সূত্র পড়েছো বা যেরকম অঙ্ক তোমাদের এই চ্যাপ্টারে ছিল আমি বলেছি অনুশীলনীতে, ঠিক সেরকমই অঙ্ক, সেই সূত্রকেই কাজে লাগিয়ে তাও তিনটে অঙ্ক এখানে আছে, আমি করে দিয়েছি, আমি তোমাদেরকে এখানে বলবো। আর কোশ্চেনগুলো এখানে শর্ট কোশ্চেন আছে, 1 নম্বরেরও আছে। তারপরে তোমাদের স্তম্ভ মেলানো, এই যে এখানে এটা মাল্টিপল চয়েস কোশ্চেন প্রথমে, তারপরে একটি বাক্যে উত্তর দাও, যেমন থাকে পরীক্ষাতে, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ, এই জিনিসগুলো আছে। কোনোটা যদি বুঝতে না পারো, অসুবিধা হয় আমাকে বলবে, তবে সবই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের থেকেই, মানে কোনো বাইরের কিছু জিনিস এখানে দেওয়া নেই, মানে সবই পারা উচিত। 2 নম্বরের কোশ্চেন আছে লীন তাপ কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কি, জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। লং কোশ্চেনের মধ্যে ক্যালোরিমিতির মূল নীতি, কার্য আর তাপ সম্পর্কিত জুলের যে সূত্র, সেইগুলো হচ্ছে লং কোশ্চেনে একটু আছে, কারণ মিনিমাম 3 নাম্বার হবে। নীতিটা লিখে আমি তোমাদেরকে বলেছিলাম একটু গাণিতিক রূপটাও লিখবে, নাম্বার দেখে কোশ্চেনের উত্তর করবে, আর গাণিতিক রূপ দিলে ফুল মার্কসটা পাবে, না দিলে কিন্তু ফুল মার্কস পাবে না। যাই হোক, এখানে 3টে অঙ্ক তোমাদের দেওয়া আছে, 3টে অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথম যে অঙ্কটা দেখো, আচ্ছা আগে 2 নম্বরেরটা বলে দিই। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 গ্রাম স্টিম যদি ঘনীভূত হয় তাহলে কত তাপ বর্জিত হবে, এরকম অঙ্ক তোমরা অনুশীলনীতে করেছিলে। এখানে ঘনীভূত বলতে ঘনীভূত, স্টিম হচ্ছে ঘনীভূত হচ্ছে, মানে স্টিম জমে হচ্ছে কি হবে, তরলে পরিণত হচ্ছে। তো স্টিম ঘনীভূত হওয়ার সময় আমরা যে লীন তাপ পড়েছিলাম, একটা সিজিএসে একটা এসআইতে। এবার তোমরা এখানে দেখবে যে অঙ্কে কি একক ব্যবহার করা হয়েছে। এখানে দেখো স্টিমের যে ভর দিয়েছে 2 গ্রাম, গ্রাম বলতে সিজিএস এককে, তাহলে ঘনীভূত হওয়ার যে লীন তাপ সিজিএস এককে 537 ক্যালোরি পার গ্রাম। আর টেম্পারেচার কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যদিও এটা এখানে কোনো কাজে লাগবে না। এক্ষেত্রে আমরা কত তাপ বর্জিত হবে, এইচ সমান হচ্ছে ml, এই সূত্র কাজে লাগিয়ে এখানে অঙ্কটা আমরা করব। আমি এখানে অঙ্কটা তোমাদেরকে করে দেখিয়েছি, দেখো তোমাদের কাছে বই আছে, বইটা মিলিয়ে, আমি আর বইটা দেখাচ্ছি না, এখানে কিভাবে হয়েছে অঙ্কটা বলছি। কিছুই নয়, স্টিমের ভর দিয়ে দিয়েছে 2 গ্রাম। এখানে যেহেতু বলেইছে যে ঘনীভবন হলে তাপ কত তাপ বর্জিত হবে, তাহলে স্টিমের ঘনীভবনের লীন তাপ কত, এটা তো আমি বলেছিলাম তোমাদেরকে, বরফ গলনের লীন তাপ, স্টিমের হচ্ছে ঘনীভবনের লীন তাপ, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। 2-1টা ডাটা আছে, বেশি কঠিন কিছু নয়, একটু মনে রাখবে। তো অঙ্কে যা জিজ্ঞেস করবে সেই দেখে আমরা সেই লীন তাপের মানটা, এবার কোন এককে বলছে সেটাও লক্ষ্য করে নেবে। এখানে যেহেতু গ্রাম বলা আছে তাই আমরা সিজিএসেই ধরেছি, সিজিএসটাই নেব। তো স্টিমের ঘনীভবনের লীন তাপ আমরা কত পড়েছিলাম, 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে এবার নিষ্কাশিত তাপের পরিমাণ এইচ সমান হচ্ছে m×l, এটা দিয়েই তোমাদের অঙ্ক, লীন তাপের অবস্থার পরিবর্তনের যে লীন তাপ যেখানটাই ছিল তার নিচে এরকম এইচ সমান ml দিয়ে আমরা 3-4টা অঙ্ক করেছিলাম। যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা খুলে আরেকবার দেখবে, বা আমি যে পড়িয়েছি সেই ভিডিও দেখতে পারো। যাই হোক, তো তাহলে এম এর মান কত, এখানে 2, আর এল এর মান হচ্ছে এইটা, স্টিম ঘনীভবনের লীন তাপ, এটা আমি এখানে এলটা লিখতে ভুলে গেছি, এভাবে এল লিখতে পারো। স্টিমের ভর হচ্ছে এম, এভাবে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো। তাহলে নিষ্কাশিত তাপের পরিমাণ এইচ সমান হচ্ছে ml, তাহলে এম এর মান 2 আর এল এর মান 537 ক্যালোরি, এইচ এর একক ক্যালোরি সিজিএসে। তাহলে এবার গুণ করলে যা হয়, গুণটা হচ্ছে তোমরা নিজেরা করে দেখে নেবে ঠিক আছে কিনা, আমি লিখেছি কিনা। যাই হোক, এবার 2 × 537 করলে 1074, 1074 এই ক্যালোরিটা হচ্ছে। তো এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে। নেক্সট যে অঙ্কটা আছে তোমাদের, আগে অঙ্কটা দেখিয়ে দিই। এই যে
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নে 4 অঙ্কটা বলছি। 200 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত জুল আমাদেরকে কার্য করতে হবে। এরকম অঙ্কও আমরা করেছি, তোমরা দেখেছিলে। জুল আর তাপের যে তোমার তুল্যতা যেখানে আমরা পড়েছিলাম, সেখানে সেই জুলের যে সূত্র ছিল সেখানে আমরা কি পড়েছিলাম, ডাব্লিউ সমান জেএইচ। মানে যদি বাইরের পরিবেশের সঙ্গে কোনো তাপের আদান প্রদান না হয়, সেক্ষেত্রে কি হবে, শোষিত বা বর্জিত যে তাপ যে পরিমাণটা, সেটা সম্পূর্ণরূপে আমরা কার্যে রূপান্তর করতে পারবো। এটাই আমরা জুলের সূত্রে পড়েছিলাম, ডাব্লিউ সমান জেএইচ। তো কার্য বের করতে হবে, মানে ওয়ার্ক, ডাব্লিউ আমাদের এখানে বের করতে হবে। ডাব্লিউ সমান আমরা তাহলে কি জানি, জেএইচ। জে তো যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্কের একটা নির্দিষ্ট মান আছে, সেটা তো আমরা জানি। এবার এইচ এর মান কিন্তু এই অঙ্কে ডাইরেক্ট কিন্তু বলে দেওয়া নেই। তাহলে এইচ সমান আমাকে প্রথমে বার করতে হবে, তারপরে ডাব্লিউ সমান জে ইন্টু এইচ আমরা লিখে কার্যকত বের করব। তাহলে এইচ বের করতে গেলে আমাদেরকে দেখো 200 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রথমে প্রয়োজনীয় তাপ কত, এইচ, সেটা আমরা বের করব। জলের ভর বলে দিয়েছে, কত টেম্পারেচার বৃদ্ধি হয়েছে টি বলে দিয়েছে, আপেক্ষিক তাপ জলের কত আমরা জানি। এবার সিজিএস না এসআই সেটা আমরা দেখব, এখানে একক দেখে, এখানে যেহেতু গ্রাম আছে তার মানে সিজিএস ধরবো। এবার অঙ্কটা কিভাবে হয়েছে দেখে নাও। বের করতে হবে এইটা ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি, জে ইন্টু এইচ। এইচ এর মান কিন্তু ডাইরেক্ট বলে দেয়নি, এইচ আমাকে আগে বের করতে হবে। বের করে আমি ডাব্লিউ সমান জে ইন্টু এইচ এখানে আমরা মানটা বসাবো। তাহলে কি বলে দিয়েছে, প্রথমে দেখো লিখেছি, জলের ভর বলে দিয়েছে, এম 200 গ্রাম। জলের আপেক্ষিক তাপ আমরা জানি, এস 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো মনে রাখতে হবে। এখানে উষ্ণতা কত বৃদ্ধি হয়েছে, টি সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রয়োজনীয় তাপ তাহলে প্রথমে আমরা বের করেছি, এইচ সমান এম ইন্টু এস ইন্টু টি। এম এর মান বসিয়েছি 200, এস এর মান 1 আর টি 30 ডিগ্রি, তো 30। এবার এইচ এর একক ক্যালোরি, তো এটা গুণ করলে কত হয়, 3 দিয়ে 6, 600 ক্যালোরি। এই এইচ এর মান পেয়ে গেলাম। এখানে দুটো পার্টে অঙ্কটা হবে, কারণ এইচ তো আমাকে ডাইরেক্ট বলে দেয়নি। যদি বলে দিত তাহলে আমরা ডাইরেক্ট এখানে এইচ এর মান বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু বলে দেয়নি তাই জন্য আমাকে আগে বের করতে হয়েছে। এবার বলেছি কি, প্রয়োজনীয় কার্য যদি ডাব্লিউ হয়, আমরা কি জানি, ডাব্লিউ সমান জেএইচ। তাহলে জে এর মান, জে যান্ত্রিক তুল্যাঙ্ক, জে এর মান 4.2 জুল পার কিলোরি, এটা আমরা জানি। তাহলে জে এর মান বসিয়েছি 4.2, আর এইচ এর মান কত বেরিয়েছে না 600। তাহলে 600-র সঙ্গে 4.2 এটা গুণ করলে দেখো এইটা আসবে 6 2 12, আর এদিকে 6 4 24 25, আর দুটো শূন্য, যেহেতু পয়েন্ট আছে একটা শূন্য কেটে যাবে, তো 2520 জুল। এটাই প্রয়োজনীয় কার্য বা ওয়ার্ক, যেটা ডাব্লিউ, এটা বেরোবে। তো কিছুই নয়, এই অঙ্ক তোমাদের ওখানে ছিল, ডাব্লিউ সমান যেই জুলের আমরা যে সূত্র যেখানে পড়েছিলাম, তারপরেই ওখানে অনুশীলনীতে 2 না 3টে মতো অঙ্ক বোধহয় দেওয়া ছিল। তো সেখানে এই রকমই সেম অঙ্ক তোমরা করেছো। তো এটা এইভাবে হবে। দেখো তোমাদের এই তাপ চ্যাপ্টার থেকে অঙ্ক টুকটাক থাকবে, যেসব চ্যাপ্টারই তোমরা অঙ্ক এমনি পড়ছো পড়ার সময়, পরীক্ষাতেও তোমরা সেখান থেকে কিন্তু অঙ্ক দেখতে পাবে। মিনিমাম 2টো অঙ্ক তো অ্যাটলিস্ট থাকবেই, ঠিক আছে। মানে তাপ চ্যাপ্টার থেকেই আমি বলছি না, টোটাল কোশ্চেনে। এবার নাম্বারের ওপর ডিপেন্ড করে কত বেশি থাকবে বা কম থাকবে নির্ভর করছে। যত বেশি নাম্বারের কোশ্চেন হবে তত ধরো না অঙ্কের পরিমাণটাও হয়তো বেশি হবে, কিন্তু জেনারেলি 2টো মতো অঙ্ক তো থাকেই, মানে পুরো কোশ্চেনের কথাই বলছি। আচ্ছা, এটা গেল 4-এর আরেকটা অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে, সেই অঙ্কটাও আমি এখানে করে দিয়েছি তোমাদের, যাতে কোনো অসুবিধে না হয়। যারা নিজেরা করতে পারবে কোনো অসুবিধে নেই, যারা না পারবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই আমি অনুশীলনীর অঙ্কগুলো তোমাদেরকে করে দিলাম। কোশ্চেনগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, পারবে, সবই চ্যাপ্টারে আছে, দেখে দেখে উত্তর করবে। এটা লাস্ট অঙ্কটা। 600 গ্রাম ঠান্ডা জলের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা 300 গ্রাম উষ্ণ জল তার সঙ্গে মেশানো হয়। তাহলে ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা কত ছিল? অঙ্কটা পড়েও তোমাদেরকে আগে বুঝতে হবে আমি কোন সূত্র দিয়ে অঙ্কটা করব। এখানে দেখো, একটা ঠান্ডা জল, একটা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা, মানে বুঝতেই পারছো এটা নিশ্চয়ই একটা ঠান্ডা, মানে আরেকটা এখানে উষ্ণ জল, এটা গরম জল।
দুটো জলের ভর বলে দিয়েছে, একটার টেম্পারেচার 50 বলে দিয়েছে, আরেকটার টেম্পারেচার কত ছিল সেটা জানা নেই, সেটাই বের করতে হবে। কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেডে এই জলের সঙ্গে ওটাকে মিশিয়ে দিতে ওর প্রাথমিক উষ্ণতা যাই থাকুক না কেন 15 ডিগ্রি বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু দুটো ধরনের মানে একটা উষ্ণ একটা শীতল এরকম একটা ব্যাপার আসছে, সে জল হোক আর যাই হোক, তোমরা ক্যালোরিমিতির নীতি যে পড়েছিলে যে যখনই হচ্ছে কি হবে দুটো ভিন্ন উষ্ণতার দুটো বস্তু যখন পাশাপাশি আমি তাদেরকে রাখবো এবং যদি তাদের সেই সঙ্গে যদি বাইরের পরিবেশের সঙ্গে যদি কোনো তাপের আদান প্রদান না হয়, জেনারেলি বদ্ধ জায়গাতেই পরীক্ষাগুলো জন্য করা হয়, তো সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটাই তো ক্যালোরিমিতির মূলনীতি ছিল, যে একটা উষ্ণ বস্তু যার উষ্ণতা বেশি সে কি করবে, শীতল যে বস্তু যার উষ্ণতা কম, এই দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে আমি যদি পাশাপাশি রেখে দিই তাহলে কি হবে, তাদের মধ্যে উষ্ণতা বা তাপের আদান প্রদান হবে। এবার যে বস্তুর তাপমাত্রা বেশি বা তাপ বেশি সে কি করবে, তার দ্বারা যে বর্জিত তাপ, যে শীতল বস্তু তার দ্বারা গৃহীত তাপের মান সমান হবে, দিয়ে কি হবে একটা অন্তিম উষ্ণতা যেটা দুটো বস্তুর ক্ষেত্রেই সমান। এটা পড়েছিলে, তাহলে এই সূত্রকে কাজে লাগিয়ে এখানে অঙ্কটা হবে। এবারে আমরা কি জেনেছিলাম সেখানে, M1S T1 মাইনাস টি সমান M2S টি মাইনাস T2, যেখানে টি ছিল অন্তিম উষ্ণতা, T1কে আমরা ধরেছিলাম উচ্চ উষ্ণতা আর T2কে ধরেছিলাম নিম্ন উষ্ণতা। ঠিক প্রথমে আমরা এখানে উষ্ণ বস্তু উষ্ণ জল বলতে পারো, তো উষ্ণ জল কর্তৃক বর্জিত তাপ আর যেটা হচ্ছে শীতল জল সেটা কর্তৃক গৃহীত তাপ কত আমরা আলাদা আলাদা করে বের করে ক্যালোরিমিতির নীতি লাগিয়ে একটা সমান দুটো ইকুয়াল করলেই আমরা কিন্তু ঠান্ডা জলের যে প্রাথমিক উষ্ণতা মানে T2 এই মানটা কিন্তু আমরা পেয়ে যাব। এবার আমি তোমাদের অঙ্কটা কিভাবে করেছি সেটা দেখাচ্ছি, তোমরা বইটা পাশে রেখে আমি করে দেখিয়েছি খাতায়, সেটা দেখো বুঝতে পারবে আশা করি। তাহলে দেখো প্রথমে আমি এখানে উষ্ণ জল আর ঠান্ডা জল এইভাবে লিখেছি। ঠিক আছে, তো উষ্ণ জলের দেখো বলে দিয়েছে ভর, মানে যার 50 ডিগ্রি সেন্টিগ্রেড যে জলের তাপমাত্রা তার ভর বলেছে দেখো 300 গ্রাম, বইটা পাশে নিয়ে দেখলে বুঝতে পারবে। এবার জলের আপেক্ষিক তাপ তো আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো একই থাকবে, এটা উষ্ণ হোক আর শীতল হোক দুটোর ক্ষেত্রে আপেক্ষিক তাপ কিন্তু একই থাকবে। এবার উষ্ণ জলের প্রাথমিক উষ্ণতা যেটাকে T1 বলছি, অবশ্যই T1 হচ্ছে গ্রেটার দেন T2, তার সেই উষ্ণতা কত 50 ডিগ্রি। এবার ঠান্ডা জলের ভর M2-র মান 600, আপেক্ষিক তাপ তো একই আছে, আর এর প্রাথমিক উষ্ণতা ধরে নিচ্ছি T2, এটা তোমরা ধরিয়েও বলতে পারো বা কিছু না বললেও কোনো অসুবিধা নেই, এই T2টা আমাকে বের করতে হবে। এবার মিশ্রণের কিন্তু অন্তিম উষ্ণতা অনেক ক্ষেত্রে অঙ্কে উল্লেখ করা থাকে, এই অঙ্কে কিন্তু উল্লেখ করা নেই, তাহলে অন্তিম উষ্ণতা কত সেটা আমাকে কিন্তু লিখতে হবে, কারণ সবই যদি আননোন হয় আমরা তো একটার বেশি দুটো আননোন নিয়ে অঙ্ক করতে পারবো না। তাহলে মিশ্রণের অন্তিম উষ্ণতা, এটা আমি ধরি বলে লিখছি, ধরি মিশ্রণের অন্তিম উষ্ণতা কত টি। এবার টি সমান এইটা কেন লিখেছি দেখো, তোমাদের এখানে বইতে বলা আছে যে ঠান্ডা জলের সঙ্গে যখন এই 50 ডিগ্রি সেন্টিগ্রেডের জলটা আমি মিশিয়েছিলাম তখন ঠান্ডা জলের উষ্ণতাটা 15 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এবার দেখো ঠান্ডা জল বলতে এই যে ঠান্ডা জলের যে প্রাথমিক উষ্ণতা কত ছিল সেটাই আমাকে বের করতে হবে, এটা আমার কাছে আননোন। তাহলে আমি যদি ধরে নিই যে T2 ছিল, এবার বলেছে কি অন্তিম যে উষ্ণতা হয়েছে সেটাই সেক্ষেত্রে কি হয়েছে না ঠান্ডা জলের উষ্ণতা কি হয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে, এটাই কিন্তু হয়েছে আলটিমেট একটার সাথে আরেকটা মেশাতে। তাহলে এটাকেই আমরা অন্তিম উষ্ণতা এখানে ধরে নিচ্ছি কি, তাহলে অন্তিম উষ্ণতা T সমান T2 যা ছিল 15 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, তাহলে T2-র সঙ্গে প্লাস 15 ডিগ্রি আমি কিন্তু যোগ করেছি, এটাই মিশ্রণের উষ্ণতা। এইটাই কিন্তু অঙ্কে একটু বোঝার ব্যাপার আছে, নাহলে কিছুই নেই, তোমরা সবাই করতে পারবে। তাহলে এবার গরম জল দ্বারা বর্জিত তাপ কত আমি বের করেছি আর ঠান্ডা জল দ্বারা গৃহীত তাপ কত সেটা আলাদা আলাদা করে বের করেছি। দিয়ে এবার তোমরা এখানে লিখতে পারো ক্যালোরিমিতির নীতি অনুসারে ক্যালোরিমিতির নীতি অনুসারে বা অনুযায়ী যাই হোক নীতি অনুযায়ী
গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। এই কথাটা তোমরা এখানে লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, আমরা জানি বলে লিখে দিলেও হবে। গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ, অতএব বলে এবার সমান করেছি। দেখো তাহলে গরম জল কর্তৃক বর্জিত তাপ সমান কত না M1S T1 মাইনাস T2। M1 হচ্ছে 300, এখানে সব লেখা আছে। S হচ্ছে 1, T1 মাইনাস T1 হচ্ছে মানে প্রাথমিক উষ্ণতা গরম জলের, আর টি হচ্ছে অন্তিম উষ্ণতা। T1 গরম জলের ছিল হচ্ছে 50 মাইনাস অন্তিম উষ্ণতা হচ্ছে T2 প্লাস 15, তাই মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমি এরকম হচ্ছে দিয়েছি। এবার তাহলে কত হচ্ছে 50 থেকে যদি 15 বাদ দাও 35 মাইনাস T2, এটা গেল বর্জিত তাপের পরিমাণ। এবার হচ্ছে ঠান্ডা জল কর্তৃক গৃহীত তাপ কত না M2S T মাইনাস T2। টি বলতে এখানে অন্তিম উষ্ণতা, যেহেতু ঠান্ডা জল তাই এর প্রাথমিক উষ্ণতা কম হবে আর অন্তিম উষ্ণতা অবশ্যই বেশি হবে এর ক্ষেত্রে। এটা তোমরা অলরেডি ক্যালোরিমিতিতে দেখে নিয়েছো, আর এটা আমি বলছি না ওই জন্য। তো M2S T মাইনাস T2, M2-র মান 600, S এর মান আপেক্ষিক তাপ 1, টি হচ্ছে অন্তিম উষ্ণতা T2 প্লাস 15 মাইনাস T2, তো এখানে আমার আননোন তাই আমি T2 লিখেছি, এখানে কিছু বসালাম না। এবার তাহলে T2 আর এই T2 প্লাস T2 মাইনাস T2 কেটে যাবে। এবার 600-র সঙ্গে যদি আমি 15 গুণ করি কত হবে 9000 ক্যালোরি হয়ে গেল। তাহলে এটা বর্জিত তাপ, এটা গৃহীত তাপ। ক্যালোরিমিতির নীতি অনুযায়ী আমি কি জানি, বর্জিত তাপ সমান গৃহীত তাপ, ওটাই লিখেছি। ক্যালোরিমিতির নীতি অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে গৃহীত তাপের পরিমাণ এটা সমান বর্জিত তাপ এটা, তাহলে এটা আমি সমান করব। বা এত কিছু না লিখেও তোমরা আমরা জানি বলে এইটা লিখে দিলেও কিন্তু হবে। এবার কিছুই না, সমাধান হয়েছে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা হবে, এটা মাইনাস 300 T2 সমান 9000। এবার এদিকে T2 ও 300 T2, আর এদিকে আমি একসাথে হচ্ছে তোমার সংখ্যাগুলোকে হচ্ছে একদিকে করেছি, কনস্ট্যান্ট যে মানে ধ্রুবক যে সংখ্যাগুলো, এটা তো হচ্ছে চলরাশির সঙ্গে যুক্ত। তো এটা তাহলে এদিকে আনলে কত হচ্ছে 9000 থেকে যদি 1500 তুমি বিয়োগ করো মাইনাস আসবে মাইনাস 1500, আর এদিকে মাইনাস 300, তাহলে T2। এবার এটা তো জানো 7-এ তোমরা অলরেডি বীজগণিত শিখে গেছো যখন, এগুলো না বোঝার কিছু নেই। তো এই হচ্ছে কাটাকাটি করে মোটামুটি আনসারটা হবে কত 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার লাস্টে তোমরা লিখবে যে অতএব, আমি আর এখানে লিখিনি, ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা কত ছিল 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে অঙ্ক। এই 3টে হচ্ছে তোমাদের এখানে অঙ্ক ছিল, আমি মেন 3টে অঙ্ক তাই করেই দিয়েছি যাতে কারোর না অসুবিধা হয়, কারোর হয়তো অসুবিধা হতে পারে, বুঝতে নাও পারতে পারো। আর কোশ্চেনগুলো তোমরা কিন্তু এমনি হচ্ছে দেখে নেবে, মানে তোমার এমনি বই দেখে করবে, নিজেরা চেষ্টা করবে, সবই বইয়ের কোশ্চেনই আছে ওখানে, কোনো বাইরের কিছু নয়, এটা হচ্ছে করবে, ঠিক আছে। আর নিজেরা যদি অন্য কোথাও থেকে বই দেখে কোনো অঙ্ক প্র্যাকটিস করতে পারে খুবই ভালো, কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু মানে করতে পারবে না, মানে যত করবে তত বুঝতে পারবে যে এটা এই সূত্র কাজে লাগিয়ে বা এই অঙ্কটা এভাবে হবে, এই হচ্ছে কেন। আচ্ছা, আজকে তোমাদের আমি নতুন চ্যাপ্টার বলতে নেক্সট যে চ্যাপ্টার আছে তোমাদের শব্দ, সেটা আমি হচ্ছে অল্প একটু শুরু করব, বেশি আজকে আর শুরু করব না, জাস্ট প্রথম পার্টটা আমি নেক্সট ভিডিওতে কন্টিনিউ করছি, কারণ নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে।